দেখুন, একটা কথা বলছি, সেটা হচ্ছে স্যার বার্নার্ড শ একটি কথা বলেছিলেন। আপনারা তো জানেন যে তার মতন সাহিত্য বলুন, নাট্যকার বলুন, ফিলোসফার বলুন, বিলেতে তো খুব কম এসছে। বার্নার্ড শ খুব ঠোঁট কাটা লোক ছিল আর খুব কুৎসিত দর্শন মানুষ ছিলেন। কিন্তু যা যা আজ অব্দি যে সমস্ত কথা বলে গেছেন সেগুলো মানে ভয়ঙ্কর। তিনি বলেছিলেন, সো লং ইউ আর ইন এ ডেভিলস ওয়ার্কশপ, ট্রাই টু বি এ গুড ডেভিল। মানে শয়তানের কারখানায় যতদিন বাস করছো, নিজেকে শয়তান বানাবার চেষ্টা করো। আমি এটা খারাপ অর্থে বলছি না। দেখুন, একটা কথা বলছি, যে মমতা অভিষেকের ধর্ম যুদ্ধ, যেটা এই ধর্মযুদ্ধের কথা আমরা পড়েছিলাম মহাভারতে, যেটা আমাদের গীতায় রয়েছে। বিজেপির লোকেরা তো পড়ে ফোনে না, গীতা পাঠ করছে ইয়ে দেখে, বই দেখে পাঠ করছে, একটা লাইনও কেউ বলতে পারবে না। যে লোকটা পড়াচ্ছিল সেও হাতা বোধা। তো যাই হোক, এখন কথা হলো যে তারা ধর্ম ছড়াচ্ছেন এবং ধর্ম দিয়ে তারা এবারকার 2026 টার্গেট করেছেন, এবং ধর্ম ছাড়া তাদের হাতে কোনো অস্তিত্ব নেই, কারণ তারা গত 11 বছরে দেশের জন্য কিছু করেন। রাজ্যগুলো তো ডুবছে। মানে আমরা জানি যে ডবল ইঞ্জিন সরকার যেখানে যেখানে রয়েছে, খুব খারাপ অবস্থা। এবং এদের নেতাদের যোগ্যতা, শিক্ষা, কৃষ্টি, সংস্কৃতি জঘন্যতম। ফলে এদের সঙ্গে করতে গেলে ওই এরা বলবে বাংলাদেশ থেকে লোক ঢুকে গেছে, এসব রোহিঙ্গা, মুসলমান, ইত্যাদি ইত্যাদি। এই যে ধর্মের কারবার চলছে, এবং ধর্মের কারবারের মধ্যে তাদের এখন সাথী হয়েছে নতুন হুমায়ুন কবির। তো এই ধর্মের কারবার করতে গেলে যেটা শ্রীকৃষ্ণ মহাভারতে বলেছিলেন, সেটা আবারও বলি গীতার জায়গা থেকে, যে অর্জুন, তুমি কেউ না, তুমি ভাবছো তোমার আত্মীয় স্বজনের সঙ্গে তুমি লড়তে বসেছো। এই যুদ্ধ তোমাকে জিততে হবে এ কারণে যে এটা ধর্মযুদ্ধ। এবং এই ধর্মটা হচ্ছে গিয়ে কিন্তু ওই বই পড়া ঈশ্বরবাদের ধর্ম নয়। এই ধর্মটা হচ্ছে গিয়ে অশুভ শক্তির বিরুদ্ধে শুভ শক্তির লড়াই। এবং তার মানেটা হচ্ছে যে অশুভ শক্তি কাকে বলছি? অশুভ শক্তির জায়গা থেকে বলা যেতে পারে এটা, যে গতকাল রাত্রে এসেই অমিত শাহ 7:30টায় বিমানবন্দরে নেমেছিলেন। নেমে তিনি তার গাড়িতে তুলে নিলেন একদিকে শুভেন্দু অধিকারী, একদিকে শ্রমিক ভট্টাচার্যকে। তারপর সোজা চলে গেলেন সল্টলেকে, সেখানে ভিড়ভাড় ছিল, দোয়ার হাত নাড়িয়ে তিনি সল্টলেকের যে বিজেপি অফিসে চলে গেলেন। এবং আজকে সকালবেলাও যা খবর পেলাম যে তার মোটামুটি প্রোগ্রাম হচ্ছে। গতকাল তিনি যেটা সেরেছেন সেটা অ্যাবসলিউটলি ওই বড় নেতাদের সঙ্গে বৈঠক, যে 2026-এর জন্য কি করা যায়, কি না করা যায়, এবং একই সাথে কিছু প্ল্যান প্রোগ্রাম। আমি অমিত শাহকে তাবৎ চিনি। অমিত শাহর হাতে অস্ত্র বলতে, কারণ অমিত শাহ ভোট যুদ্ধটা খুব ভালো লড়েন, আমার পছন্দ অপছন্দের ব্যাপার না, এটা একেবারে পারফেক্ট। যে তার যে ধুরন্ধর বুদ্ধি, সেটা নরেন্দ্র মোদীর থেকে ঢের ঢের বেশি। মানে বিজেপিতে এখন এই মুহূর্তে সব থেকে বুদ্ধিমান লোকের নাম হচ্ছে কি অমিত শাহ, নো ডাউট। তো সেই অমিত শাহ এইবারকার যে যুদ্ধ 2026-এ, সেটা যে ধর্মযুদ্ধ বা ধর্ম নিয়ে যুদ্ধ। কাজেই ধর্ম নিয়ে যুদ্ধ করতে গেলে মমতা অভিষেককে কিন্তু ধর্মের আশ্রয় নিতেই হবে। সে ধর্ম মানব ধর্ম হতে পারে, সে ধর্ম দুর্গা অঙ্গন দিয়ে তাদের কাজ চলতে পারে, সেটা মানব সেবায় জন্য অভিষেকের দৌড় হতে পারে। ফলে ধর্মযুদ্ধ তাদের শুরু হয়েছে, এবং ধর্মযুদ্ধই কিন্তু আজকের প্রশ্নের পাঞ্চ। স্বাগতম, নমস্কার, আসসালাম আলাইকুম। আপনারা জানেন যে গতকাল দুর্গা অঙ্গন উদ্বোধন করলেন, মানে তার ইয়ে করলেন, ওপেনিং করলেন। মানে হচ্ছে গিয়ে অঙ্গনটা তো ওপেনিং করলেন, কিন্তু দুর্গা মন্দির যেটা হবে সেটা ওপেন হবে পরে। তো সেই ভিত্তি স্থাপনে আমার সৌভাগ্য, আমি উপস্থিত হয়েছিলাম। সেটা নিয়ে দু চার কথা না বললে অপরাধ হবে। তো সেটাই বলি আপনাদের, যে মমতা বন্দ্যোপাধ্যায় এক্স্যাক্টলি কি বলেছিলেন। আপনাদেরকে সেটা না শোনালে আপনারা বুঝতে পারবেন না। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গা থেকে পড়ে শোনাচ্ছি।
গতকাল তিনি লিখছেন তার নিজের ফেসবুকে, আজ নিউ টাউন দুর্গাঙ্গন এর ভিত্তি স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলাম। বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোকে কালচারাল হেরিটেজের তকমা দিয়েছে ইউনেস্কো। খুব ভালো করে শুনুন ব্যাপারটা। আহ, তাদের এই স্বীকৃতিকে সম্মান জানাতে এই দুর্গাঙ্গন তৈরি করেছি। চিন্তা করুন, ইউনেস্কো যেটাকে করছে সেটাকে তো পাবলিকলি করতে হবে। এটা একদিকে যেমন পুজো আচ্ছা থাকবে, একদিকে তেমন কিন্তু বহু দোকানদারের ভবিষ্যৎ তৈরি হবে। এটা খুব সুন্দর লিখেছে। এই দুর্গাঙ্গন তৈরি করেছি আমি, সব সব ধর্মকে শ্রদ্ধা করি, সব ধর্মের অনুষ্ঠানে উপস্থিত থাকার চেষ্টা করি, কারণ আমি মনে করি ধর্ম যার যার, উৎসব সবার। দুর্গা অঙ্গন তৈরি করতে মোট খরচ হচ্ছে 261,99,00,000 টাকা। এই অঙ্গন হবে একটি মিউজিয়ামও। খুব ভালো করে শুনে নিন, একটি মিউজিয়ামও। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর সঙ্গে সম্পর্কিত শিল্পকলা, পৌরাণিক কাহিনীও স্থান পাবে এই মিউজিয়ামে। নিউ টাউনের ইকো পার্কের কাছে 17.28 একর জমিতে তৈরি হওয়া দুর্গাঙ্গন প্রতিদিন 1 লক্ষ ভক্ত আসতে পারবেন। উঠোনে একসঙ্গে 1000 ভক্তের বসার ব্যবস্থা করা গড়ে তোলা হবে। তার খানিকটা নমুনা তো আমি দেখে এসছি। 108 দেবী মূর্তি, 64 সিংহ মূর্তি থাকবে। মানে দুর্গার মূর্তি থাকবে 108 এবং 64 সিংহ মূর্তি থাকবে। 365 দিন খোলা থাকবে দুর্গাঙ্গন। দেওয়া হবে পুজো। লক্ষ্মী সরস্বতীর আলাদা মণ্ডপ হবে, আলাদা প্রসাদ তৈরির ঘর এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের জন্য ঘর তৈরি হবে। আগামী দিনে আরো কর্মসংস্থান হবে এই মন্দির চত্বর, মানে চত্বরে যে দোকান তাকে নিয়ে। সম্প্রীতি একতার মেলবন্ধনে ভালো থাকুক বাংলা। হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। অর্থাৎ কিনা কি বলতে চাইলেন তিনি প্র্যাকটিক্যালি, যেটা দেখুন আমাদের প্রত্যেকটা জায়গায়, সে কালীঘাট বলুন, আপনি ভাই দক্ষিণেশ্বর বলুন, দক্ষিণেশ্বরে আপনি আমাদের সারা ভারতবর্ষের যে সমস্ত ধর্মস্থান রয়েছে সেগুলোতে আপনি ঢুকতে গেলে আপনাকে রীতিমতো টিকিট কেটে ঢুকতে হবে, বা ঢুকে গেলে পুজো আছে দিতে গেলে খরচা আছে। আপনি পুরীর মন্দিরে যান, আপনাকে ওই ইয়েরা ধরবে সব চেপে, ওই যারা ওই এজেন্ট গুলো ঘুরে বেড়ায়, কি জানি বেশ বলে, যাই হোক। তো খরচ আছে পুজো দেওয়ার জন্য, পুজোর দোকান খোলা হবে, এবং আপনাদেরকে বলছি যে কোটি কোটি টাকা তার থেকে কিন্তু রোজগারের একটা রাস্তা আছে। এবং এই দোকান থেকে শুরু করে বিভিন্ন লোক যে সেখানে খাওয়া দাওয়া করবে, মন্দিরে পুজো দিয়ে। আপনারা দক্ষিণেশ্বরের মন্দিরে যাবেন, দক্ষিণেশ্বরের মন্দিরে বাইরে ওই ক্ষীরের সন্দেশ বা প্যাঁড়া ফেড়া ইত্যাদি থাকে, আপনাকে একটা ছোট্ট ঝুড়িতে আপনাকে দিয়ে দেবে ফুল টুল ইত্যাদি দিয়ে। তাদের একটা ব্যবসা। পরপর অনেকগুলো দোকান আছে। আপনি ভেতরে গিয়ে পুজো দিলেন, পুজো দেওয়ার পর আপনি বাইরে আসলেন, জুতো রাখার একটি জায়গা রয়েছে, সেখানে পয়সা দিয়ে আপনাকে জুতো রাখতে হয়। মানে ওটা তো আর মমতা ব্যানার্জির জায়গা না। ফলে এরপরে আপনার বাইরে অসংখ্য খাবারের দোকান, কচুরি, জিলিপি, অমৃতি থেকে শুরু করে ভাত খাবার হোটেল পর্যন্ত। মানে যারা যাচ্ছেন একটু গঙ্গার ধারে গিয়ে বসবেন, সারাটা দিন কাটাবেন, অনেকটা পিকনিকের মুডেও থাকতে পারে। তো ফলে, এবং সেখানে যে সমস্ত দোকানপাট বাইরে রয়েছে সেখানে কিন্তু ওই বিজেপির ন্যাকামি মার্কা ব্যাপার নেই। সেখানে আপনি মাছ মাংস পাবেন, সব পাবেন। আরে আপনি খান খান যেটা সেটাই তো পাবেন। এই যে ব্যাপারটা, একটা ছোট্ট উদাহরণ দিন, আপনি কালীঘাটের মন্দিরে যেতে পারেন। কালীঘাটের মন্দিরে তো পাঠা বলিও হয় বা হতো, যাই হোক না কেন। তো এগুলো শাক্ত মন্দির। আমাদের বাঙালির যেটা ধর্ম সেটা হচ্ছে শাক্ত, অর্থাৎ আমরা মাছ মাংস খাই, এবং দেবীকেও সেটাই দেওয়া হয়। এবং কালীঘাটের মন্দিরকে ঘিরে মানে কত শত দোকান এবং তাদের কোটি কোটি টাকা রোজগার, এটা আপনাদের বলতে পারি। এবং তার ট্যাক্সটা তো ঢুকছে গভর্নমেন্টের ঘরে। একটা মন্দির তৈরি করতে গেলে তার তো একটা ট্যাক্স আছে। মানে মন্দিরে আপনাকে হয়তো বিনা পয়সায় ঢুকতে দিল, সেটা না। আপনি এই যে জিনিসপত্র কিনছেন, বিক্রি বাট্টা হচ্ছে, সে বিক্রি করলে দোকানদারের 10টা টাকা থাকছে। সে 10টা টাকার মধ্যে থেকে সে তো আপনাকে জিএসটি দিচ্ছে, বা খরচ যেটার একটা অংশ আপনার ঘরে ঢুকছে। ফলে ব্যবসা যেমন, এই টাকাটা যেমন ইনভেস্ট করা হবে, তেমন খরচাও তুলে নেওয়া যাবে। সেটা কয়েক বছর ব্যাপার। মমতা ব্যানার্জি কনফিডেন্ট যে তিনি ফিরে আসছেন, এটা যেমন একটা দিক। অভিষেক বন্দ্যোপাধ্যায় আরেক রকম ধর্মযুদ্ধে গেল। সে ধর্মযুদ্ধের দৃশ্যাবলী আপনাদেরকে যদি দেখাতে পারতাম, তাহলে আপনাদেরকে দেখাতাম যে তার ধর্মযুদ্ধটা হচ্ছে, তার ধর্মের জায়গাটা হচ্ছে কি তার সেবাশ্রয়, এবং যেখানে তিনি কিন্তু মানব সেবার
কাজটা করছেন, সেখানে ঈশ্বর বলতে মানবেশ্বর, মানে মানবী ঈশ্বর। এবং সেটা বিবেকানন্দর কথা যে জীবে প্রেম করে যেই জন সেই জন সেবেছে ঈশ্বর। এক ঝলক দেখে নিতে চাইছি, প্লিজ ক্যারি অন। দেখুন আপনারা কিভাবে অভিষেক এগিয়ে চলেছেন তার সেবাশ্রয়ের কাজ দেখব। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের পরে আমরা এই যে অভিষেক দেখুন, আরামসে মানুষের সঙ্গে হাতে হাত মিলিয়ে অভিষেক আজকে কিন্তু সেবাশ্রয়ের জায়গায় পৌঁছে গেল। আমরা দেখছি এই যে দেখুন হুইল চেয়ার তিনি দিচ্ছেন অসহায় নারীদের বা বৃদ্ধদের যারা নড়াচড়া করতে পারছে না, তাই তিনি তাদের হাতে তুলে দিচ্ছেন। এটা গভর্নমেন্টের পয়সা না, কিন্তু আপনাদেরকে বলে রাখি। এই যে মন্দির, এই মন্দিরের প্রাঙ্গণ, এই প্রাঙ্গণ থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে উৎসাহ দিলেন, এই দুটো মিলিয়ে কিন্তু ধর্মযুদ্ধ শুরু হলো। আজ আপনার বর্ষ শেষের আগের দিন আমি বলছি যা কিছু সেরে ফেলেছেন গতকাল 29 তারিখ, এবং অ্যাট দ্য সেম টাইম আই মাস্ট টেক দ্য অপরচুনিটি টু সে থ্যাঙ্কস। এবং একই সাথে একটা প্রশ্ন থাকতে পারে যে ধর্ম নিয়ে ধর্মের বিরুদ্ধে কি লড়াই করতে পারবেন মমতা? এটা সফট হিন্দু ধর্ম প্রচার হচ্ছে না তো? এই প্রশ্নগুলো এসছে। অনিকেত চট্টোপাধ্যায় প্রশ্নটা করেছেন, তিনি ওই ইউটিউবার একজন, তার কতগুলো উত্তর দেওয়ার রয়েছে, এবং উত্তরগুলো সুচারুভাবেই দিতে হবে। কারণ আপনাদেরকে বলি, আরো কিছু ছবি দেখাচ্ছি, তারপর মূল উদ্দেশ্য জায়গা থেকে যাব যে কি হতে চলেছে, ভোটের অবস্থা, ভোটের ফলাফল, ভোটের কোথায় ব্যথা কোথায় বেদনা, সেই জায়গাগুলো বলবো। কিন্তু তার আগে জানাই, এই যে এসআইআর এর যে কাণ্ডটা হয়েছে, 58 লক্ষ লোকের নাম বাদ গেছে, তাদের মধ্যে বহু লোকের মানে নামের বানানের গন্ডগোল, এই সমস্ত দেখুন, আমরা কিন্তু এগুলো জোগাড় করেছি বিভিন্ন চ্যানেলের থেকে, এবং তাদেরকে ধন্যবাদ জানাই যে ভেঙে পড়েছে যুবতী, তার নাম নেই, অথচ এই মেয়েটি কিন্তু আদন্ত ঘটি এদেশের। এই দেখুন, আর এই বয়স্কদের দেখুন, এই হুইল চেয়ার নিয়ে তারা ইয়ে করতে যাচ্ছে, চরম ভোগান্তি। মানে একজন বৃদ্ধাকে, যেটা আমি ক্যালকাটা নিউজ বা সিএনএ দেখলাম, যে একজন বৃদ্ধাকে কোলে করে নিয়ে যাওয়া হচ্ছে, এবং এই যে তাণ্ডবটা হচ্ছে, এবং এই তাণ্ডবের কোনো মানে যৌক্তিকতা নেই, মানে যা খুশি তাই চলছে একেবারে জ্ঞানেশ কুমারের মানে দাপটে, যে বিএলওরা উপস্থিত থাকছে, বিএলওরা উপস্থিত থাকছে, বিএলএদের উপস্থিত থাকতে দেওয়া হচ্ছে না। আজকে যদিও মানে প্রতিবাদ পত্র জমা পড়েছে তৃণমূলের পক্ষ থেকে, যে বিএলএরা যাবে না কেন? বিএলএরা কন্টিনিউয়াসলি হেল্প করেছে এই কাজগুলোতে, বিএলওদের একার পক্ষে সম্ভবই ছিল না, বিএলএরা যাবে না কেন? সব পক্ষের বিএলএরা যাক, তৃণমূল যাবে, বিজেপি যাবে, সবাই যাবে, যাবে না কেন? তাদেরকে আটকানো হচ্ছে কেন? এই যে লোকটা কত বড় অপদার্থের মতন কথা বললে, এত বড় শিক্ষিত ডক্টর সুকান্ত মজুমদার, তাকে আমি অপদার্থ বলছি না, অপদার্থের মতন কথাটা বলছি। তিনি বলছেন যে যাদের শারীরিক অবস্থা ভালো না তাদের ভোট না দিলেও চলবে। আপনি বলছেন কি করে এটা? আপনি তো গণতান্ত্রিক, মানে এরা নাকি ক্ষমতা আসবার জন্য ব্যাকুল হয়ে পড়েছেন, তিনি কেন্দ্রীয় মন্ত্রীও বটে, তিনি বললেন কি করে যে যার ক্ষমতা নেই সে না আসলেও চলবে? এত বড় তিনি যে কথাটা বললেন, তিনি প্রাক্তন বিজেপি সভাপতি রাজ্যের, এবং এখন এই মুহূর্তে তিনি শিক্ষা টিক্ষা ইত্যাদি নানান দপ্তরের প্রতিমন্ত্রীও বটে, তিনি এই কথাটা বললেন যে আপনাকে না আসলেও চলবে, আপনার ক্ষমতায় আসার আগে এই মস্তানি কথাবার্তা। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারী আরো এক কাটি এগিয়ে যা পারছেন তাই বলে যাচ্ছেন, এগুলো ট্রোল পর্যন্ত হচ্ছে। কাজী আমার বক্তব্যটা হচ্ছে, আবারও সেই কথাটা বলি, বার্নার্ড শ, সো লং ইউ আর ইন এ ডেভিলস ওয়ার্কশপ, ট্রাই টু বি এ গুড ডেভিল। হিন্দু ধর্ম নিয়ে যদি খেলতে নামে, হিন্দু ধর্ম নিয়ে যদি খেলতে নামে বিজেপি, তাহলে তার বিরুদ্ধে হিন্দু ধর্ম নিয়েই খেলতে হবে। মুসলমান ভাইরা, আপনাদের ব্যাপারে আসবো, আপনাদের কাছেও কিছু বলার আছে, এবং সেই জায়গাটা ছিল খুব জমজমাট, যেটা এর পরে বলবো। কিন্তু একটা বিরতির পর, বিরতিতে যাওয়ার আগে আপনাদেরকে অনুরোধ করি, পালাবেন না এদিক ওদিক, খুব ছোট্ট বিরতি, প্রত্যেকে শেয়ার করবেন, প্রত্যেকে কমেন্ট করবেন, আপনাদের কমেন্ট গুলো আমাদের খুব দরকার হচ্ছে, ভীষণ দরকার হচ্ছে। তারপরে বলবো যে কোথায় কোথায় এখনো খানিক নাকি বেশি ব্যথা আছে তৃণমূল কংগ্রেসের, বলবো বিরতির পর, সঙ্গে থাকুন।
Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। এবার সাধ্যের মধ্যেই হবে মধ্যবিত্তের স্বাদ পূরণ। নতুন বাড়ি, নতুন স্বপ্ন, সুখের নতুন অধ্যায় শুরু হোক এই উৎসবে। অশোকা গ্রুপ, রিডিফাইনিং রিয়েলটি। ফোন করুন 9163502850। ফিরলাম বিরতির পর। আপনাদেরকে বলি, এইবারকার অংশটি কিন্তু খুব ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং, এবং আমি কৃতজ্ঞতা জানাই অত্যন্ত সিনিয়র জার্নালিস্ট, আমার থেকে বয়সে ছোট, প্রসূন আচার্যকে। তিনি বর্তমানে ছিলেন একসময়, তারপরে আনন্দবাজারে ছিলেন, এখন এই সময় ফ্রিল্যান্স করছেন, কিন্তু ইজ এ সলিড রিপোর্টার। একবারও ভাববেন না যে তিনি দিদিপন্থী বা ওই গোছে। তাকে বিভিন্ন ইউটিউবে তাকে আমন্ত্রণ জানিয়ে তার বক্তব্য শোনা হয়, এবং তিনি কিন্তু ন্যাশনাল স্তরের একজন ভালো সাংবাদিক তো বটেই। দিল্লি, পাটনা ইত্যাদি নানান জায়গার অভিজ্ঞতা তো আছে, আসামেও তিনি গিয়েছিলেন। প্রসূনবাবু যে কথাগুলো বলেছেন সেই টুকরোগুলো কিন্তু ভাবার মতো। তাকে প্রশ্ন করা হয়েছে যেটা, যে আচ্ছা এখন এই মুহূর্তে ভোট হলে তার সিচুয়েশন বা সিনারিও কি হবে। তিনি বলেছেন যে আমি খুব হতাশ একটা ব্যাপারে, যে প্রত্যেক দেশের একটা বামপন্থীয় রাজনীতির ব্যাপার থাকে। আমি কোট আনকোট বলছি, এক্স্যাক্টলি প্রসূনের কথা বলছি না, কারণ এর মধ্যে আমার নিজেরও কিছু কথা আছে, কারণ আমি আরেক প্রসূন। দেখুন, একটা ব্যাপার ঠিক, যে বামপন্থীদের ভূমিকা কি তাই নিয়ে প্রশ্ন উঠছে, যে বামপন্থীরা কি এবারেও শূন্যতায় যাবে। অদ্ভুত উত্তর পেয়েছি। প্রসূন আচার্যের সঙ্গে বামেদের সম্পর্ক অত্যন্ত মধুর ছিল। তিনি যখন তখন কিন্তু আলিমুদ্দিনে যেতে পারতেন বুদ্ধবাবুর আমলে, এবং হি ওয়াজ ভেরি ক্লোজ টু দেম। হয় না, একটা বিট করতে গেলে কাছাকাছি যাওয়া যায়। তিনি বলছেন যে আমি অবাক হয়ে যাচ্ছি যে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে এই বাংলায় যারা রয়েছেন সিপিএম এর বা বামপন্থীয় নেতা, তারা যদি ঘুরে দাঁড়ান এবং যে ভোটটা বেরিয়ে গেছে সেই ভোটটাকে ফের তারা কবজাবদ্ধ করতে পারেন, তাহলে তারা অনেকগুলো আসন পেতে পারতেন, কিন্তু তাদের সেই ইচ্ছে শক্তিই নেই। কারণ মোহাম্মদ সেলিম থেকে শুরু করে বিভিন্ন নেতারা তাদের 100 লাইনের যদি ভাষণ দেন, তার মধ্যে 95 লাইনই থাকে মমতাকে খিস্তি। মমতা এই করেছে, মমতা এই করেছে, মমতাকে সরানো দরকার, বাংলাকে বদলানো দরকার, এবং 5%, 95% মমতার সমালোচনা, 5% বিজেপি। অথচ বামেরা লেফটিস্ট, এই এক্সট্রিম রাইটিস্ট, ফ্যাসিস্ট রাইটিস্টদের বিরুদ্ধে চিরকাল বামেরা লড়াই করেছে বলে তাদেরকে বাম বলা হয়। বাম শক্তি যারা সবসময় পার্লামেন্টের বাঁদিকে বসতো, বাঁদিকটা এটা হচ্ছে গিয়ে গভর্নমেন্টের বিরুদ্ধে বসতো, তো তার জন্য তাদের বামপন্থী নাম। বলছে যে তারা এত কাভার্ড হয়ে গেছে এরা, যে এদের ভাষণের মধ্যে 95% থাকছে মমতাকে গালাগাল। আরে সেতে সমালোচনা করার অধিকার রয়েছে, এবং তারা এমন একটা জায়গায় অবস্থান করছে তাদের কোনো আসনই নেই। তারা কেন কেন্দ্রীয় স্তরে তারা আক্রমণ করছে না? তাদেরকে একবারে মনে হচ্ছে না যে বিমান বোস থেকে শুরু করে মোহাম্মদ সেলিম থেকে শুরু করে সুজন চক্রবর্তী, এরা কি জানে না যে দিনের পর দিন তারা নগ্নভাবে হাঁটছেন ভোটগুলোতে গত 2016 পর থেকে? তো সেগুলো তাদের ফেরত নেওয়ার দরকার নেই, বামেদের আসনের দরকার নেই। তারা যেটা করছেন ইনডাইরেক্টলি বিজেপিকে সমর্থন করছেন, অর্থাৎ তারা মমতাকে গালাগাল দিয়ে শক্তিটা বৃদ্ধি করছেন বিজেপি। তাদের ধারণা যে বিজেপি ক্ষমতায় এসে গেলে তারপরে তারা বিরোধী জায়গায় আসবে। কাঁচকলা এরম ভাবে থিওরি কোনোদিন তৈরি হয় না। তাদের শিক্ষা নেওয়া উচিত কেরাল দেখে। কেরালে এখন বর্তমানে বাম সরকার, এবং সামনের যে নির্বাচন আসছে একদম ডেফিনিট করে বিরাট আসন নিয়ে কংগ্রেস এবং তার অ্যালাইসরা আসবে, ইউডিএফ আসবে। এখন এলডিএফ রয়েছে, লেফট ডেমোক্রেটিক ফ্রন্ট রয়েছে, এরপরে ইউডিএফ আসবেই আসবে। 10 বছর ক্ষমতায় ছিল বামেরা ক্ষমতায় ছিল, তারা কিন্তু কংগ্রেসকে গালিগালাজ করতে পারত, কারণ তাদের প্রধান বিরোধী ছিল কিন্তু কংগ্রেস এই কেরালে। কিন্তু চিরকাল প্রকাশ কারাট থেকে শুরু করে যারা কেরাল লবির লোক,
তারা কিন্তু কেন্দ্রকেই ভর্ৎসনা করেছে দিনের পর দিন, তাদের কেরালেও করেছে, দিল্লিতেও করেছে। কিন্তু বাংলার ক্ষেত্রে দেখা যাচ্ছে উল্টোটাই, মানে এদের কোনো ইচ্ছাই নেই। ওই দীপশিতা ধর নাকি একজন আছে, সে নানান মানে ইউটিউবে তিনি ইন্টারভিউ দেন, ফ্যাশন লেডির মতন বসে, তিনি যে এক সময় জেএনইউ এর ছাত্রী ছিলেন, তিনি বলছেন যে আমরা ভাবছি আমরা এখান থেকে ওখানে যাব। আরে যা, গিয়ে বকর বকর না করে, টিভিতে বকবকানি না করে গিয়ে লড়াইটা করো। ইচ্ছা নেই, কারণ এরা মস্তি পেয়ে গেছে। শতরূপের মতন নেতা এখন গিটার বাজিয়ে ঘুরে বেড়াচ্ছে। দীপশিতার মতন মেয়ে, সে কতটা সুন্দরী, কালো হলে কতটা কালো হলে লোকে খারাপ কথা বলে, এইসব নিয়ে আলোচনা করছে। দেবাংশুর সঙ্গে বসে একসাথে তিনি কোনো একটা ওই ইউটিউব চ্যানেলে ইন্টারভিউ দিচ্ছে। কোনো ইচ্ছাই নেই তাদের, ফলে তারা সারেন্ডার করছে। আরেকটা জিনিস বলে দিচ্ছি, যেটাও আমি মানে সংগ্রহ করতে পেরেছি। দেখুন, বাম জমানা 34 বছরে কংগ্রেসের ভোট কিন্তু 40 থেকে 42% মধ্যে রান করেছে, কখনো 40, কখনো 42, বড় জোর 39-এ নেমেছে, কিন্তু তার থেকে নামেনি। এক তৃণমূল হওয়ার আগে অব্দি বলছি, যখন মমতা কংগ্রেসে ছিলেন, কোনো সময় নামেনি। চিরকাল তাদের 39 থেকে 42%। কিন্তু বামেরা যেহেতু 45 থেকে 47% পার্সেন্টেজ পেত, ফলে অনেক জায়গায় দেখা যেত যে বেশি ডিফারেন্স না, 2-2.5 হাজার, এমনকি 1,500 ভোটেও বামেরা জিতে এসছে। তারপরে সেখানে জালিয়াতি হতো কি হতো সেটা পরের গল্প, নর্মাল কোর্সে আমি বলছি। তো আজকে কিন্তু বিজেপি এই সিপিএম এর কল্যাণে, সিপিএম এর প্রদান করা যে ভোট, সেটার মানে সংখ্যাটা হচ্ছে 32%। বিলিভ মি, 32%। এই 32% পাওয়ার জন্য বিজেপি তার নিজস্ব 6 থেকে 7%, কখনো 8% হয়ে যায়। 8% হলে তাদের 18টা সিট হয়, আবার 7% হলে তাদের সিট 77 গিয়ে থেমে যায়। ফলে সিপিএম এর দান করা 32% নিয়ে আজ বিজেপি এখানে মস্তানি মারছে, তারা বড় বড় লেকচার ঝাড়ছে। এবং তারা ক্ষমতায় যদি আসে, একটা কথা প্রথম সিপিএম কে বলি, তারা প্রথম মার্কস আপনাদের পার্টি অফিসগুলোকে জ্বালিয়ে দেবে, পিটিয়ে বের করে দেবে। কারণ রাইটিস্ট ফ্যাসিস্টদের সিস্টেমই হচ্ছে আগে কমিউনিস্টদের মারো, এবং ধর্মীয় জায়গা থেকে তারা যেমন হিটলার যেমন ইহুদিদের হত্যা করেছিলেন বা ইহুদিদের ভাগিয়ে দিয়েছিলেন বা অত্যাচার করেছিলেন, তেমন রাইটিস্ট ফ্যাসিস্টদের প্রথম কাজ হচ্ছে কমিউনিস্টদের মারো, দ্বিতীয় কাজটি হচ্ছে ধর্মীয় জায়গা থেকে তোমার প্রধান বিরোধী ধর্মীয় দলকে খতম করো, অর্থাৎ মুসলিম। আসছি, মুসলিমদের ব্যাপারে আসছি। তো ফার্স্ট পার্টের জায়গাটা হচ্ছে এই 32% ইন্ট্যাক্ট যদি কথা বলে হোক, আন্দোলন করে হোক, যে করেই হোক, মানে এদের এই ধরনের মমতার বিরুদ্ধে কথা বলা, মানে তারা মমতাকে সহ্য করতে পারছে না, মানে মমতার বিরুদ্ধে, মানে মমতাকে টলারেট করতে পারছে না বলেই তারা মমতার বিরুদ্ধে কথা বলে 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 বিজেপির সংখ্যাটা বাড়িয়েছে। সেটা যদি না করতেন 2016-র পর, তাহলে আজকে বামেদের আসন সংখ্যা হতো 74টি, 3টে আসন পেত বিজেপি। আর 74, এই যে 77টি আসন পেয়েছিল, তার মধ্যে হিসাব করে দেখা যাচ্ছে 74টি আসন পেত বামেরা, 74টি। এবং 74 থেকে তারা জাম্প করে আরো একটু বাড়াতেই পারতো সংগঠন করে, কিন্তু তারা সারেন্ডার করেছে। এবং তাদের সারেন্ডারের ফলে এন্টায়ার ভোটটা চলে গেছে বিজেপিতে। মুসলিম ভাইরা শুনে রাখুন, এন্টায়ার ভোটটা চলে গেছে বিজেপিতে, এরা আর ফিরবে না। লিখে দিন, দে উইল নট কাম ব্যাক। তারা সেই নেশাটা পেয়ে গেছে ওখানে গিয়ে, মমতাকে ভাগাও, দরকার হলে ঠাকুর দেবতা করবো, কমিউনিস্ট বলে কিছু নেই। এটা কমিউনিস্টদের বক্তব্য, এই 32%-এর বক্তব্য, যারা বেরিয়ে গেছে। আর মুসলিম ভাই, হুমায়ুন কবির যে খেলাটা খেলছে, তার পেছনে বিরাট টাকা কোত্থেকে আসছে আপনারা উত্তর দিতে পারবেন? আমি মানলাম মমতা বন্দ্যোপাধ্যায় মন্দির করেছে, মসজিদ করেনি, এই ব্যাপারটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাবা উচিত, ডেফিনেট করে। কিন্তু দুমদার একটা মসজিদ করা যায় না, কারণ মুসলিমদের কতগুলো নিয়ম আছে, কতগুলো ঘটনাবলীর সঙ্গে যুক্ত আছে। আর একজন মমতা গিয়ে একটা মসজিদ পড়াং করে তুলে দেবেন, সেটা তারা গ্রহণ করবেন, এরকম কিছু নেই। আজ অব্দি যত মসজিদ ভারতবর্ষে তৈরি হয়েছে, একটা সিস্টেমের মধ্যে দিয়ে তৈরি হয়েছে। মন্দিরের মতন এরকম হুটপাট যে যেখানে পাচ্ছে, এখানে শনি মন্দির একটা করে দেন, এরকম ধরনের কিন্তু মুসলিমদের মধ্যে রেওয়াজ নেই। তাদের মধ্যে একটা সিস্টেমের মধ্যে দিয়ে তাদের যেতে হয়। সুতরাং একটা ইট, দুটো ইট ফেলে রাখলাম, তাও নিজের জায়গা না, আরেকটা জায়গায় গিয়ে তিনি যেতেন এক জায়গা থেকে, আর মানে মসজিদ করতে গেছেন আরেকটা জায়গায়, সেখানে দুটো ইটকে ফিট করে দিয়ে বললো যে এখানে বাবরি মসজিদ।
আমি আপনাদের দায়িত্ব নিয়ে বলছি, যদি মমতা ক্ষমতায় আসে, মমতা মসজিদ করবেন, কারণ তার কাছে এটা কিন্তু একটা কাটার মতন বিধে রয়েছে যে মুসলিম ভাইরা আমাদের ভুল বুঝছে। এবং দ্বিতীয় কথাটা বলছি, যদি বিজেপি ক্ষমতা আসে, দুটো ইট তুলে বাইরে ফেলে দেবে এবং তার সঙ্গে মুসলিম বন্ধুদেরও যত পারবে বাংলাদেশে ঢুকিয়ে দেবে। দিস উইল হ্যাপেন, মনে রাখুন। এই রাজ্যের মুসলমানরা যদিও বোকা হাদা না, তারা জানে ওই ওই বেলডাঙ্গা ফেলডাঙ্গা অঞ্চলের কিছু জায়গাতে একটুখানি তাও তার স্থিরতা নেই, আজকে এই বলছে কালকে সেই বলছে। হুমায়ুন কবির চুপ করে থাকুন, চুপ করে থাকুন। আপনি 3টে পার্টি করেছেন, কংগ্রেস করেছেন, তৃণমূল করেছেন, বিজেপি করেছেন, সিপিএমটা করা হয়নি। আপনি তো বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন, আপনি তাদের হয়ে এজেন্ট হবেন, তার সেটাই তো স্বাভাবিক। আপনি একটি সিটও জিততে পারবেন কি? মুসলমানকে বোকা হাদা। ফলে এই যে ব্যথাগুলো রয়েছে, এই ব্যথাগুলো কিন্তু মানে একটি ব্যথার নাম হচ্ছে অত্যন্ত উগ্র হিন্দুত্ববাদ, যারা বলেছে সব মুসলমানদেরকে সরিয়ে দেবো, তাড়িয়ে দেবো, পাকিস্তানে পাঠিয়ে দেবো, শুভেন্দুই তো বলেছে। সেটা অভিষেকদের দেখা উচিত, অন্তত মুসলিম বেল্ট গুলোতে একটু বেশি করে যাওয়া উচিত, কারণ তারা আতঙ্কিত, তারা বুঝে উঠতে পারছে না হুমায়ুনের দিকে যাবে না তৃণমূলের দিকে যাবে। এটা কিন্তু দেখা দরকার, অভিষেকের প্ল্যানিং এর মধ্যে এটা রয়েছে। এটা একটা ব্যথার জায়গা। আরেকটি ব্যথার জায়গা হচ্ছে যেটা, সেটা হচ্ছে উগ্র হিন্দুয়ানি, যেটা আজকে অমিত শাহ সারাদিনের মধ্যে এই পুরকিবাজিগুলো দিয়ে চলে যাবেন। তো ফলে একটা মন্দির করলাম দীঘাতে, একটা মন্দির করলাম বা মন্দির করব নিউ টাউনে, এটা সফট হিন্দুত্ববাদেরই একটি অংশ, এটা করে খুব লাভ নেই। তবে এটা থেকে যদি ইনকামিং এর ব্যাপার থাকে, ইট ইজ ইন্ডাস্ট্রি, এটা আমি বলবো, এটা নিয়ে সমালোচনা আমি করছি না, কিন্তু মানুষের মধ্যে যেতে হবে। পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু ইন্টেলেকচুয়াল ক্লাস, তারা কিন্তু মানে তাদের ধর্মের ব্যাপারটা কিন্তু একেবারে সারাদিন ঘ্যান ঘ্যান করেন না তারা ঠাকুর দেবতার সামনে বসে, সেরকম ধরনের মানসিকতা নেই। তারা বরঞ্চ ফুটবল খেলতে ভালোবাসে, ক্রিকেট খেলতে ভালোবাসে। এই হচ্ছে বাঙালি কালচার, সেটা গ্রামের লোকও যা, শহরের লোকও থাকে। এমনটা ভাবলে চলবে না যে গ্রামের লোকেরা খুব বোকা আর শহরের লোকেরা খুব চালাক। আমার থেকে ঢের বুদ্ধিমান লোকেরা সব গ্রামে থাকে, আমি দেখে এসেছি, যথেষ্ট। আমার থেকে অনেক বেশি পড়াশোনা করালো, আমি শহরে থেকে কাজ করা তাদের কাছে। ফলে এইখান থেকে আমার বক্তব্যটা হচ্ছে যে এই যে হার্ড হিন্দুত্ববাদ যেটা করা হচ্ছে, যেটার মধ্যে এই লোকগুলো যারা গীতা পাঠ বই দেখে করে, গীতা পাঠ আমি আমার বসকে দেখেছি, সকালবেলা গীতা পাঠ করছে, তার বাড়িতে চা খাচ্ছি, আমি যতক্ষণ চা খেলাম মানে চণ্ডী পাঠ করছি না, গড় 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 করে এদিক ওদিক না তাকিয়ে চোখটা বুঝে তিনি চণ্ডী পাঠ করে গেলেন। গীতা পাঠ এরকম অনর্গল করতে পারতেন। হ্যাঁ, তো ফলে গীতা বইটা যদি দেখে দেখে পড়তে হয়, তাপস রায়ের মতন লোককেও আজকে গীতা পড়তে হচ্ছে মানে ইয়েতে গিয়ে, বিজেপিতে গিয়ে গীতা পড়তে হচ্ছে, গলায় গামছা ঝোলাতে হচ্ছে, কপালে তিলক টানতে হচ্ছে। হা তাপস দা, আপনি আমার লিডার ছিলেন ছাত্র পরিষদের। তেরিকে। যাই হোক, তো এটা আমার বুদ্ধিমান দর্শকদের কাছে বক্তব্য যে ধর্মযুদ্ধ কিন্তু শুরু হয়ে গেছে। ধর্ম নিয়ে যুদ্ধ, মানব ধর্ম নিয়ে যুদ্ধ, এই দুই যুদ্ধের কিন্তু মমতা অভিষেক লড়তে নেমেছে। এবার আপনাদের বিবেচনা। শেষ করছি, ধন্যবাদ, নমস্কার, আদাব।